নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসি সিরিজের একটি উপন্যাস কেরালায় কিস্তিমাত। আজ আমরা এই উপন্যাসের অন্তিম পর্ব শুনব। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি পারেন তো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নেবেন। তাহলে যে কোনো গল্প উপন্যাস আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সুচিত্রা ভট্টাচার্য ছাড়াও অনেক লেখক লেখিকাদের গল্প উপন্যাস আমি এই চ্যানেলে আগেও পাঠ করেছি, সেগুলো সমস্ত প্লেলিস্টে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও শুনে নিতে পারেন। আসুন তাহলে কেরালায় কিস্তিমাতের অন্তিম পর্ব আমরা শুনে নিই। কাটায় কাটায় ভোর 5টায় রিসেপশন থেকে ফোন। মিস্টার পিকেজি কুরুপ এসে গেছেন, অপেক্ষা করছেন লাউঞ্জে। বাইরে তখনও ছায়া ছায়া অন্ধকার। সঙ্গে সঙ্গে ধুমধারাক্কা লেগে গেল, ওট ওট ওট, সাজ সাজ সাজ। রাতে আবার এক পশলা বৃষ্টি হয়েছিল। কুমিলিতে তাপমাত্রা বেশ নেমে গেছে। সকলেই হালকা দেখে গরম কিছু চড়িয়ে নিল গায়ে। যথাসম্ভব দ্রুত তৈরি হয়ে টুপুরুরা যখন নিচে এলো, ঘড়িতে তখন 5:35। কুরুপ সামনেটায় পায়চারি করছিলেন। টুপুরদের দেখে ব্যস্ত সমস্তভাবে বললেন, উই আর অলরেডি লেট, গিয়ে এই ট্রিপ ধরতে না পারলে 1.5-2 ঘন্টা বসে থাকতে হবে। পার্থ বলল, সরি, আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। সারিটারি পারে হবে, এক্ষুনি চলুন। ম্যাথুকে বলাই ছিল, কাল রাস্তায় বিচ্ছিরি কাদা লেগেছিল গাড়িতে। এই ভোরেও যত্ন করে ধুয়ে মুছে ফেলেছে, বসে গেছে স্টিয়ারিংয়ে। অবনী সহেলেই উঠে পড়লেন চটপট। মিতিন পার্থকে বলল, তুমি বুমবুমকে নিয়ে দিদি জামাইবাবুর সঙ্গে এসো, আমি আর টুপুর মিস্টার কুরুপের গাড়িতে যাচ্ছি। উনি একা একা পাইলট কারের মতো সামনে সামনে যাবেন, এটা কিন্তু ভালো দেখায় না। পার্থ কাঁধ ঝাঁকালো, জো হুকুম। টুপুর বসল কুরুপের পাশে, মিতিন পিছনের সিটে। আজ সাফারি স্যুট পরেছে কুরুপ, ঘিয়ে রঙের। এই ভোরেও তিনি দারুণ ফিটফাট। গাড়ি স্টার্ট করে কুরুপ বললেন, আশা করি দিনটা আপনার আজ ভালোই কাটবে। টুপুর বলল, নিশ্চয়ই। মিতিন ঝুঁকে কি যেন কুড়োচ্ছিল। রিয়ার ভিউ মিররে দেখতে দেখতে কুরুপ জিজ্ঞেস করলেন, কিছু পড়লো ম্যাডাম? আমার একটা হেয়ার ক্লিপ পেয়ে গেছি। একটু একটু করে ফর্সা হচ্ছে আকাশ। মেঘ কাটছে বটে, তবে ভারী কিছু নয়। পাখিরা জাগছে। ভেজা ভেজা নির্জন রাস্তায় উড়ে বেড়াচ্ছে পিডিং পিডিং। অচেনা অচেনা জায়গায় এমন স্নিগ্ধ ভোর দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। টুপুর আনমনে বলল, আজ কি আবার বৃষ্টি হবে? কুরুপ বললেন, হতেই পারে। তোমরা ছাতা টাতা নিয়েছো তো? মার ব্যাগে আছে মনে হয়। মাত্র একটা? বাবারও ছাতা ছিল, কচিতে ফেলে এসেছে। তাই বুঝি? ছাতা কচিতেই রয়ে গেল। টুপুর ব্যাগ ফেলে আসার গল্প শুরু করার আগেই মিতিনের উল্লাসিত স্বর, ওই দেখ টুপুর, ডান দিকের অর্জুন গাছটায় দেখ। কি গো? এক ঝাঁক টিয়া পাখি একসঙ্গে উড়ে এসে বসলো। বিউটিফুল। পেরিয়ারে এরকম অনেক বিউটি দেখতে পাবেন ম্যাডাম। কুরুপ হাসছেন। কত যে রং তাদের, কত রকম বাহার। টুপুর প্রশ্ন করল, পেরিয়ারে অনেক রকম পাখি আছে বুঝি? অজস্র অজস্র। কত বার্ড ওয়াচার পেরিয়ারে শুধু পাখি দেখতেই আসে। কমন পাখির মধ্যে ভীমরাজ, পাপিয়া, কাকঠোকরা, ময়না, তারপর ধরো ডাহুক, মাছরাঙা, সারস, পানকৌড়ি, এসব তো চোখে পড়বেই। এছাড়া আছে ইয়া লম্বা ঠোঁট ধনেশ,
ছাইরাঙা জঙ্গলি মুরগি। তাছাড়া এখানে নীল রঙের টিয়াও দেখতে পাওয়া যায়। এই প্রজাতির টিয়া এখন প্রায় বিলুপ্ত, তবু পেরিয়ারের জঙ্গলে এখনো চোখে পড়ে। হঠাৎ কোনোদিন হয়তো এখানেও দেখা যাবে না, কে জানে। পাখি প্রসঙ্গ থেকে পেরিয়ার হ্রদের গল্পে ঢুকে পড়লেন কুরুপ। পেরিয়ার লেক নাকি প্রাকৃতিক হ্রদ নয়, মানুষের তৈরি। কেরলের দ্বিতীয় দীর্ঘতম নদী পেরিয়ারে বন্যা হতো প্রতি বছর। ঘরবাড়ি ভেসে গিয়ে নাকাল হতো লোকজন। তাই নাকি 1895 সালে বাঁধ দেওয়া হয়েছিল নদীতে, আর সেই বাঁধের জল ধরে রাখার জন্য কাটা হয়েছে হ্রদ। এই লেককে ঘিরেই ত্রিবাঙ্কুরের মহারাজ গড়ে তুলেছিলেন পেরিয়ার অভয়ারণ্য। সেই অভয়ারণ্যই এখন কেরলের বৃহত্তম জঙ্গল। কুরুপের গল্প ফুরোতে না ফুরোতে এসে গেছে থেক্কাড্ডি চেকপোস্ট, পেরিয়ার অরণ্যের প্রবেশদ্বার। গেট পেরোনোর পর থেকেই দুপাশে হালকা জঙ্গল, বিশাল উঁচু উঁচু গাছ, মধ্যিখান দিয়ে পিচ রাস্তা। বৃষ্টির জল মেখে কি চকচক করছে গাছগুলো। পাকপাকালির কিচিরমিচির ডাকে শান্ত বনভূমি মুখর এখন। আরও খানিকটা গিয়ে গাড়ি দাঁড় করালেন কুরুপ। টয়োটা কোয়ালিসও পেছনে থেমেছে। এই ভোরেও বেশ কয়েকটা জিপ আর প্রাইভেট কার জঙ্গলে হাজির। টিকিট কেটে বড় বড় পাথরের চাতাল বেয়ে উঁচু উঁচু ধাপি টোপকে অনেকটা দূরে দাঁড়ানো জলযানটায় গিয়ে উঠল সবাই। এবার আর কচির ফুলটা করেনি, গোড়াতেই উঠে গেছে দোতলায়। ওপরে ভাড়া একটু বেশি, তা হোক, ভালো করে দেখা তো যাবে। মিনিট 5-7 মধ্যেই লঞ্চ ছাড়ল। আঁকা বাঁকা জলপথে জঙ্গলের মধ্যে দিয়ে ঘণ্টাখানেকের পরিভ্রমণ সেরে লঞ্চ যখন আবার ঘাটে ফিরল, টুপুরদের পেটে তখন চঞ্চনে খিদে। লেকের পাড়ে চমৎকার সাজানো গোছানো রেস্তোরাঁ, নেমেই দুধ দাঁড়িয়ে খেতে ছুটল সবাই। ধোসা, ইডলি, পুরি, ব্রেড অমলেট সবই মিলবে, যার যা খুশি খাও। কুরুপ নিলেন আপ্পাম, কেরলের নিজস্ব ধোসা। মিতিন আর টুপুর অনিয়ান উত্তাপ্পাম, আর বাকিরা ডিম রুটি। গাছে গাছে ঘেরা রেস্তোরাঁয় বাইরে হুপহাপ করে ঘুরে বেড়াচ্ছে হনুমানের দল। তাদের দেখতে বারবার ছুটছে বুম বুম। হনুমান কাছাকাছি এলেই পালিয়ে আসছে তড়িঘড়ি। লঞ্চের আরও অনেকে খাচ্ছে রেস্তোরাঁয়। বুম বুমের সাহসের বহর দেখে তারা তো হেসে খুন। টুপুর চুপটি করে জঙ্গলটার কথা ভাবছিল। পেরিয়ারের সৌন্দর্যে এসে এখনো বিভোর। কি সবুজ, কি সবুজ! সবুজ রং যে এত গাঢ়, এত তীব্র হতে পারে, পেরিয়ারে না এলে সে বুঝি জানাই হতো না টুপুরের। জঙ্গলকে ঘিরে সহ্যাদ্রি পাহাড়। খানিক সমতল বেয়ে জঙ্গল ছড়িয়ে গেছে পাহাড়ে পাহাড়ে। হ্রদের পাড়ে দুলকি চালে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল। হঠাৎ হঠাৎ উকি দিচ্ছে হরিণ। মায়াবী চোখে তাকিয়ে থাকছে লঞ্চের দিকে। জলে পানকৌড়ির ঝাঁক। মাছরাঙা উড়ে এসে ছো মেরে জল থেকে মাছ তুলে নিল। পাহাড়ের গায়ে গম্ভীর দাঁড়িয়ে বাইসন। সকালের রোদে ঝকঝক করছে তাদের শরীর। মাথার ওপর দিয়ে ট্যাটা করে ডেকে উঠল নাম না জানা পাখি। আহা, পেরিয়ার সত্যিই তুলনাহীন। সবচেয়ে বেশি আকর্ষক বুঝি জলে মাথা তুলে থাকা গাছের গুড়িগুলো। পার্থমেশো বলেছিল ওগুলো নাকি জঙ্গল কেটে লেক বানানোর স্মৃতিচিহ্ন। 100 বছরের ওপর গাছের কঙ্কাল জলে রয়ে গেছে। ভাবা যায়। অবনী কাউন্টার থেকে একখানা ইংরাজি খবরের কাগজ এনে পড়ছিলেন। হঠাৎই উত্তেজিতভাবে বলে উঠলেন, এই দেখো দেখো, কোচির সিনাগগের খবরটা কত বড় করে বেরিয়েছে। কুরুপ মুখে আপ্পাম পুড়েছিলেন। থমকে গিয়ে বললেন, কোন খবরটা? সিনাগগে চুরি? ওটা তো কালই দেখেছিলাম মন্নারে। আরও ডিটেলে আজ বেরিয়েছে। সিনাগগে যে ছেলেটি খুন হয়েছে তার সম্পর্কেও নিউজ আছে। ছোকরার নাম বিক্রমন। খুব নাকি জুয়ার নেশা ছিল ছোকরার। প্রচুর নাকি মারধরও করেছে।
পুলিশ সাসপেক্ট করছে জুয়ার আড্ডারই কেউ একজন ওকে দিয়ে চুরি করিয়েছিল গ্রেট স্ক্রলটা, আর জানাজানি হওয়ার পরই সেই মেরে দিয়েছে বিক্রমণকে। রিভলভারের গুলিতে মারা গেছে ছেলেটা। ডেড বডি পড়েছিল একটা অটোরিকশার সিটে, চিতুর রোডে লাগোয়া কোন গলিতে। সাহেলি বিস্মিত স্বরে বললেন, আমরা তো চিতুর রোডের হোটেলেই ছিলাম না। ছেলেটারও মনে হয় ওইদিকেই বাড়ি। পুলিশ আরও কিছু ক্লু পেয়েছে। ছেলেটা যে জুয়ার আড্ডায় যেত, ওখানে নাকি এক দাগি ক্রিমিনাল আসতো মাঝে মধ্যে। লোকটা নাকি একসময় পেশাদার গাইড ছিল, ফরেনারদের নিয়ে কেরল ট্যুর করাতো। বছর 7-8 হলো প্রফেশন বদলে অ্যান্টিক চোর হয়েছে। একবার চেন্নাইতেও ধরা পড়েছিল মিউজিয়াম থেকে রেয়ার নটরাজ চুরি করতে গিয়ে। অনেক কাল সে কেরলের বাইরে ছিল। সম্প্রতি তাকে কোচিতে দেখা গেছে বলে তাকেই সন্দেহ করছে পুলিশ। পার্থ জিজ্ঞেস করল, তা তাকে ধরছে না কেন? নিশ্চয়ই খুঁজে পাচ্ছে না তাই। কুরুপ প্রশ্ন করলেন, লোকটার নাম দিয়েছে কাগজে? অপরাধ জগতে আসার আগে সে ছিল টি জোসেফ, এখন নাকি তার 78তর শতনাম। তামিলনাড়ুতে তিনি সেলভান, অন্ধ্রে মুথুস্বামী, কর্ণাটকে আপ্যায়ন। সেলভান নামটা যেন শোনা শোনা লাগছে। কোনো এক মন্দিরের মূর্তি চুরির কেসে সম্ভাব্য অপরাধী হিসাবে নামটা বোধহয় কাগজে বেরিয়েছিল। কুরুপের ভুরুতে ভাঁজ। বছর 2-2.5 আগে। তার মানে তিনি তো স্বনামধন্য ব্যক্তি। মিতিন বলে উঠল, 2-2.5 বছর পরেও নামটা যখন লোকের মনে থাকছে। অবনী বললেন, খবরটা থেকে একটা ইনফরমেশন কিন্তু ক্লিয়ার মিতিন। কি বলুন তো? তোমার ডিডাকশনটাই ঠিক। সাইমন পেরেজ বা জোস হ্যালেগুয়া কিন্তু এই চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। সিনাগগের রাবি বা কেয়ারটেকারকে যে আমরা সন্দেহ করেছিলাম, তারও কোনো ভিত্তি নেই। কথাটা ইংরেজি বাংলা মিশিয়ে বলছিলেন অবনী। মর্মার্থ অনুধাবন করে কুরুপ বেশ আশ্চর্য হয়েছেন। বললেন, এক্সকিউজ মি, একটা প্রশ্ন না করে পারছি না। চুরিটা নিয়ে আপনারা এত এক্সাইটেড কেন? পার্থ বলল, কারণ চুরিটা আমাদের প্রায় চোখের সামনে ঘটেছে। হ্যাঁ? না, চোর আমাদের দেখিয়ে চুরি করেনি। আমরা পরশু, রোববার, সিনাগগের কর্তা ব্যক্তিদের জপিয়ে জাপিয়ে গ্রেট স্ক্রল দেখতে গিয়েছিলাম এবং তখনই চুরিটা প্রথম ডিটেক্টেড হয়। হ্যাঁ, কাগজে কাল দেখেছিলাম বটে। একদল বাঙালি ট্যুরিস্ট সিনাগগে গিয়েছিলেন তখনই। আপনারাই তারা? ইয়েস স্যার। শুধু মুন্নার মাটুপেট্টি নয়, কোচিতেও আমাদের একটা খটোমটো অভিজ্ঞতা হয়েছে। বলতে বলতে পার্থ থেমে গেল আচমকা। চোখ সরু করে কি যেন ভাবছে। কাটায় গেঁথেও অমলেট মুখে পুড়ছে না। তারপর নিজের মনেই বিড়বিড় করে উঠল, আচ্ছা মিতিন, এমন কি হতে পারে? মিতিন খবরের কাগজটা টেনে নিয়ে দেখছিল। চোখ তুলে বলল, কি? সেদিন সিনাগগে থাকার কারণেই আমরা কোনোভাবে চুরিটার সঙ্গে জড়িয়ে পড়িনি তো? হয়তো আমাদের অজ্ঞাতসারেই, হয়তো তার আফটার এফেক্ট হিসাবে মুন্নারে চুরির অ্যাটেম্পট, মাটুপেট্টির ছিনতাই। হতে পারে। মিতিন ঠোঁট উল্টালো, নাও হতে পারে। তোমার লজিক কি বলছে? এখনো আমি ওই অ্যাঙ্গেলে ভাবিনি। ভাবো, ব্রেনটা খাটাও। আমার তো মন বলছে ডাল মে কুছ কালা হ্যায়। কুরুপ উদ্বিগ্ন মুখে বললেন, কেন আপনার ওরকম মনে হচ্ছে মিস্টার মুখার্জি? ওর কথা বাদ দিন মিস্টার কুরুপ। মিতিন হেসে উঠল, আমার হাজবেন্ড সবেতেই বিপদের গন্ধ পায়। কুরুপ মাথা নাড়লেন, ম্যাডাম, আমি তবু বলবো সাবধানের মার নেই, বিশেষত মিস্টার মুখার্জির মনে যখন একটা খটকা লেগেছে। আমার তো মনে হয় রাস্তাঘাটে আপনাদের ঘোরাফেরা বেশি না করাই ভালো। মিতিন আরও জোরে হেসে উঠল, কেন, আপনি তো আছেন সঙ্গে। তা আছি। কুরুপও হেসে ফেললেন, তবে আমি তো আর আজকের পর আর থাকছি না।
এখান থেকে আপনারা যাচ্ছেন কোথায়? আলেপ্পি তো? সেই রকমই তো প্ল্যান আছে। কাল সকালে রওনা দিয়ে ভায়া কোয়াট্টাম আলেপ্পি, তার পরের দিন কোভালাম, তার পরের দিন কন্যাকুমারিকা। যেখানেই যান একটু অ্যালার্ট থাকবেন। সহেলি কাতর স্বরে বললেন, আপনিও 3টে দিন আমাদের সঙ্গে থাকুন না মিস্টার কুরুপ। আমার বোন তো মরে গেলেও ট্যুর ক্যান্সেল করবে না। আপনি থাকলে আমি অন্তত একটু মনে জোর পাই। আপনাদের সঙ্গ তো আমার খুব ভালোই লাগছে ম্যাডাম, কিন্তু আমাকে যে কাল সকালে পারাম্বিকুলাম স্যাংচুয়ারির পথে বেরিয়ে পড়তে হবে। আমার এক পুরনো বন্ধু, তিনিও একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, পারাম্বিকুলামে আমার জন্য ওয়েট করবেন। আমরা দুজনে মিলে কোচিতে একটা এক্সিবিশন প্ল্যান করেছি, তার থিম নিয়ে জরুরি আলোচনা আছে। অতঃপর তো আর অনুরোধ চলে না। সহেলি চুপ মেরে গেলেন। খাওয়া শেষ করে উঠে পড়ল সবাই। কুরুপি পিল মেটাতে যাচ্ছিলেন, পার্থ জোর করে আটকালো তাঁকে। এবার কুরুপের গাড়িতে মিতিনের বদলে পার্থ। মাইকেল সিনে পৌঁছে আপাতত বিদায় নিলেন কুরুপ। টুপুররা এখন বিশ্রাম টিশ্রাম করুক, তিনি আবার 4টে নাগাদ এসে মশলা বাগান দেখাতে নিয়ে যাবেন। রুমে এসে মিতিন সহেলিকে বলল, কি দিদি, এখন কি প্ল্যান? কিছুই না, স্নান টান সারব। এমন সুন্দর সকালটা বয়ে যাবে, সবে 10টা বাজে। একটু মেন মার্কেটের দিকে গেলে হতো না? খেপেছিস? শুনলি না মিস্টার কুরুপ বারণ করলেন বেরোতে? যদি বাজারে যেতে হয় তো বিকেলে যাব, যখন ভদ্রলোক সঙ্গে থাকবেন। আহা, ভদ্রলোকের আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার সঙ্গে দোকানে দোকানে টোটো করবেন। দৃষ্টিকটু বলেও তো একটা কথা আছে নাকি? মোটেই না, মিস্টার কুরুপ অতি সজ্জন মানুষ, তিনি কিচ্ছু মনে করবেন না। টুপুর ফস করে বলল, আমরা এখন ম্যাসাজ করাতে যেতে পারি? মিতিন বলল, কারেক্ট, সে তো দোরগোড়ায়। ভালো করে ম্যাসাজ নিলে শরীর মন ঝরঝরে হয়ে যাবে। তোর মার আশা করি ওখানে যেতে আপত্তি হবে না। সহেলি যেন ঈষৎ দোলা চলে, বললেন, এত কাছাকাছি কোনো বিপদ নেই, কি বল? কোথাও বিপদ নেই দিদি, আমি তো আছি, চলে এসো। বেরোনোর সময় উল্টো দিকের ঘরে একবার উকি দিয়ে এলো টুপুর। রুমে ঢোকার আগে পার্থমেশো ফুরুত করে বেরিয়ে দাবার বোর্ড কিনে এনেছে। 2 মহারথী আবার রণক্ষেত্রে মুখোমুখি। বুম বুম যথারীতি ডুবে আছে কার্টুন চ্যানেলে, হাতে চিপসের প্যাকেট। মালিশাঘরে এসে টুপুর সহেলিকে ঢুকিয়ে দিয়ে মিতিন বলল, তোরা মা আর মেয়ে টেবিলে শুয়ে পড়, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? একটা দরকারি কাজে, ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়ব। মার্কেটিং করবে? ওটা তো তোর মার ডিপার্টমেন্ট, অন্য কাজ পরে বলবো। টুপুরের যেন কেমন ধন্ধ লাগলো। কাল রাত থেকে বেশ রহস্যময়ী হয়ে গেছে মিতিন মাসি, বারবার কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। অনেক রাত অবধি কাল দাঁড়িয়েছিল ব্যালকনিতে। আজও লঞ্চে ঘোরার সময় তেমন উচ্ছ্বাস দেখাচ্ছিল না বড় একটা, কি যেন ভাবছে। নতুন কোনো বিপদের গন্ধ পাচ্ছে না কি মাসি? বলে না কেন, সবাই ভয় পেয়ে যাবে তাই? হতে পারে, হতেই পারে। লতানে গাছের নরম ডালটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল টুপুর। বড় বড় পাতার পাশে থোকা থোকা দানা ঝুলছে, সবুজ সবুজ। কাণ্ডটা একেবারেই লিকলিকে। সবুজ দানাগুলো শুকিয়ে কালো হয়ে গেলেই গোলমরিচ, কেরলের কালো সোনা। সেই কচি থেকে রাস্তার দুধারে এরকম লতানে গাছ এনতার দেখেছে টুপুর। বড় কোনো গাছের গুড়িকে বেড় দিয়ে মাটি থেকে উঠে গেছে। ইস, আগে জানলে এরকম দানাশুদ্ধ লতা আরও কিছু সংগ্রহ করে রাখা যেত। কুরুপ আজ 2টো মশলার বাগান ঘুরিয়েছেন টুপুরদের। একসঙ্গে এত রকম মশলার গাছ দেখা টুপুরের এই প্রথম। শুধু টুপুর কেন, তাদের কেই বা দেখেছে আগে? হলুদ, লঙ্কা, জিরে, আদা থেকে শুরু করে সেই ভ্যানিলা গাছ পর্যন্ত।
যে গাছের ফল থেকে ভ্যানিলা হয় তার পাতাতেও কি সুগন্ধ। লম্বা লম্বা সুচলো পাতাওয়ালা এলাচ গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট এলাচ ফলে আছে, লবঙ্গ ফুটে আছে ডালে ডালে, দেখতে ভারী মজা লাগে। দারচিনি গাছের শুকনো পাতাই যে তেজপাতা, এই তথ্যও তো আজ টুপুরের জ্ঞান ভাণ্ডারে জমা হলো। যাওয়া হয়েছিল কফি বাগানেও। ঝোপ ঝোপ কফি গাছ থেকে অনেক কটা ফল ছিঁড়ে এনেছে টুপুর। ওই ফলের বীজ রোস্ট করে গুঁড়িয়ে বাড়িতেই কফি তৈরি হয় কিনা দেখবে। বুমবুমও পাতা জোগাড় করেছে প্রাণ ভরে, হলুদ গাছের পাতা, আদা পাতা, এলাচ পাতা, লবঙ্গ পাতা, এমনকি কফি কোকার পাতাও। কোনটা কি পাতা গুলিয়ে ফেলছে বারবার। একটা বড়সড় পাতা দেখিয়ে জিজ্ঞেস করলো, এইটা যেন কিসের রে দিদি ভাই? হলুদ? একটু ছিঁড়ে শুকে দেখি না, গন্ধেই মালুম হবে। আমি পাতা ছিঁড়বই না। পার্থ বিছানায় শুয়ে ঠ্যাং নাচাচ্ছিল। মশলা বাগান ঘুরে কুমিলির বাজারে যাওয়া হয়েছিল সন্ধেবেলায়। দোকানে দোকানে চক্কর খেয়ে সে এখন ক্লান্ত। অলস ভঙ্গিতে বলল, এত পাতা নিয়ে কি করবি রে? কলকাতায় বন্ধুদের দেখাবো। তার দিনে তো শুকিয়ে ঝুরঝুরে হয়ে যাবে। বইয়ের খাজে রেখে দেব, টাংটার মতো ঠিক থাকবে। অবনী চেয়ার নিয়ে ব্যালকনিতে জিরোচ্ছিলেন এতক্ষণ। উঠে এসে বললেন, কেরলের মেন আইটেম তাহলে আমাদের দেখা হয়ে গেল। পাহাড়, লেক, জঙ্গল, মশলা বাগান, কফি বাগান, এখন শুধু কোভালামের সমুদ্রটাই বাকি, আর আলেপ্পিতে নৌকা বিহার। টুপুর বলল, এখনো রাবারের প্ল্যান্টেশন দেখিনি বাবা। সে তো কাল আলেপ্পি যাওয়ার পথে কোয়াট্টামের আগে পড়বে। কুরুপ তো বলেছিলেন মাইলের পর মাইল জুড়ে রাবার বন। বুমবুম চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা রাবার কি গাছে ফলের মতো ঝোলে? পার্থ বলল, তাহলে তো আর চিন্তাই ছিল না। তুই যা রাবার হারাস, বাড়িতে একটা রাবার গাছ পুঁতে রোজ একটা করে তোকে রাবার ছিঁড়ে দিতাম। টুপুর বলল, তুই একটা বুদ্ধু। রাবার গাছের গুঁড়ি চিরে একটা প্লাস্টিক বেঁধে দেওয়া হয়, ওই প্লাস্টিকের থলিতে গাছের রস গড়িয়ে গড়িয়ে পড়ে, সেই রসই প্রসেস করে বানানো হয় রাবার। মনে থাকবে? সাহেলি এক গাদা মশলার প্যাকেট কিনেছেন। প্যাকেটগুলো নাড়াচাড়া করতে করতে বললেন, তোমাদের গাল গল্প শেষ হবে না? 9টা তো বাজলো, খেতে যাবে কখন? অবনী বললেন, দাঁড়াও, মিস্টার কুরুপ আসুন, তাঁকে ডিনারে নেমন্তন্ন করে আমরা আগে ভাগে খেতে বসে যাব। ও মা, তাই তো, আমার খেয়ালই ছিল না। সাহেলি জিভ কাটলেন। কখন আসবেন তিনি? এসে তো পড়ার কথা, কেন যে দেরি করছেন? বলতে না বলতে দরজা ঠেলে কুরুপ নয়, মিতিনের প্রবেশ। এতক্ষণ অন্য রুমে যোগব্যায়াম সারছিল, মুখটুক ধুয়ে তরতাজা হয়ে এসেছে। ঘরে ঢুকে দরজা হাট করে দিল মিতিন। সোজা এসে বসল বিছানায়। ব্যক্তিত্ব মাখা স্বরে বলল, কাল আমাদের কটায় রওনা হওয়ার কথা? তুই তো বলেছিলি 8টা, 8:30টায় বেরোবো। সাহেলি জবাব দিলেন, আলেপ্পিতে লাঞ্চ হবে। প্রোগ্রামটা একটু বদলে যাচ্ছে। আমরা বেরোবো কাল 7টার মধ্যে, এবং আমাদের প্রথম গন্তব্যস্থল আলেপ্পি নয়, কোচি। কেন? সব কেনের উত্তর সঙ্গে সঙ্গে হয় না দিদি, কারণটা কাল বিকেলে জানতে পারবে। কয়েক মুহূর্তের জন্য গোটা ঘর স্তব্ধ। সহেলি অবনী চোখ চাওয়াচাই করছেন। পার্থ দৃষ্টিতে বিস্ময়। টুপুর হতবাক হয়ে দেখছে মিতিন মাসিকে, চেষ্টা করছে মাসিকে পড়ার। সহেলি কাপা কাপা গলায় জিজ্ঞেস করলেন, আমায় একটা সত্যি কথা বলবি মিতিন? আমাদের সঙ্গে শত্রুতাটা কে করছে রে? মুন্নারের সেই লোক দুটো? আর কোনো প্রশ্ন নয়, শুধু কয়েকটা কথা মগজে ভরে রাখো।
আমি যা বলবো নির্দ্বিধায় তাই করবে। ভয় পেও না, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। সহজভাবে থাকো, হাসো, কথা বলো। কী নিয়ে আলোচনা হচ্ছিল তোমাদের? বুম বুম বলল, রাবার গাছ। না না, মিস্টার করুপ। হ্যাঁ, ভদ্রলোক তো এসে পড়বেন। চলো নিচে গিয়ে ততক্ষণ অর্ডার টর্ডার দিই। পার্থ, নামার আগে দুটো রুমের দরজাই ভালো করে লক করে পকেটে চাবি দুটো নিয়ে এসো। মিতিনের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না কেউ। ক্ষণে ক্ষণে বাচনভঙ্গি বদলাচ্ছে মিতিন। এই হাসি হাসি তো এই থমথমে। তবে কেউ আর বিশেষ খাটালো না তাকে। গুটি গুটি নেমে এসেছে রেস্তোরাঁয়। কুরুপের জন্য বেশিক্ষণ প্রতীক্ষা করতে হলো না। টুপুরেরা মেনু কার্ড খোলার আগেই পৌঁছে গেছেন কুরুপ। লাউঞ্জে তাকে দেখতে পেয়েই হাত নেড়ে ডাকলো মিতিন। চলে আসুন, আমরা এখানে। নেভি ব্লু রঙের স্যুট পরে এসেছেন কুরুপ, গলায় মেরুন টাই, চাপ চাপ কোকড়া চুলে জেল লাগিয়েছেন। ব্যাক ব্রাশ করা চুল বেশ পেতে রয়েছে। বসেই রসিকতা করে বললেন, লাস্ট সাপার টুগেদার, হা হা। দুটো টেবিলে ভাগাভাগি করে বসা হয়েছে। একটাতে মিতিন, টুপুর, পার্থ আর মিস্টার কুরুপ। হাত পাঁচেক তফাতে বাকি তিনজন। অবনী ওই টেবিল থেকে উত্তর দিলেন, কিন্তু এখানে জুডাসটি কে? আর আমাদের মধ্যে কেই বা জেসাস ক্রাইস্ট? তোফা বলেছেন তো, এই জন্যেই তো আমি বাঙালিদের এত পছন্দ করি, এই সেন্স অফ হিউমারের জন্য। পার্থ বলল, তাহলে বাঙালি রসনার কথাও নিশ্চয়ই জানেন। বিলক্ষণ, বাঙালিরা খেতে খুব ভালোবাসে। কলকাতার মতো এত ভ্যারাইটি খাবারের দোকান আমি আর কোনো মেট্রোপলিসে দেখিনি। তাহলে এবার খানার অর্ডার প্লেস করি? নিশ্চয়ই। দক্ষিণ ভারতীয় নয়, উত্তর ভারতীয় নয়, কুরুপের আগ্রহ চীনা খাবারে। আইটেম পছন্দ করল টুপুর। অ্যাসপারাগাস স্যুপ, লেমন চিকেন, গার্লিক প্রন, মিক্সড চাউমিন, সি ফুড, ফ্রাইড রাইস। অর্ডার দানের পর্ব চোকার পর পার্থ আয়েশ করে সিগারেট ধরিয়েছে। প্যাকেটটা দেখিয়ে কুরুপকে বলল, আপনি তো এ রসে বঞ্চিত, তাই না? এককালে খেতাম দু একটা, ছেড়ে দিয়েছি। ভালোই করেছেন, পয়সাও বাঁচছে, ফুসফুসও। মন্তব্যটা মিতিনের। পার্থ তেরচা চোখে মিতিনকে একবার দেখে নিয়ে প্যাকেটটা পকেটে পুরল। অ্যাস্ট্রিখানার সামনে টেনে নিয়ে কুরুপকে বলল, আপনার এগেনস্টে আমার কিন্তু একটা অভিযোগ আছে। কুরুপের চোখ সরু। অত সিরিয়াস হওয়ার কিছু নেই। আপনার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির কোনো স্যাম্পেল কিন্তু আমাদের দেখালেন না। কুরুপ অপ্রস্তুত মুখে বলল, এক্সট্রিমলি সরি, ফিল্ম তো আমি যেখানে সেখানে প্রিন্ট করাই না, শুধু ওয়াশটা করিয়ে রাখি। তা আপনাদের ঠিকানাটা দিয়ে দিন না, পাঠিয়ে দেব। খেয়ে উঠেই লিখে দিচ্ছি। আর হ্যাঁ, যদি কখনো কলকাতায় আসেন অবশ্যই আমাদের সঙ্গে দেখা করবেন। সে আর বলতে। কুরুপের ঠোঁটে শিষ্ট হাসি। বাই দা বাই, আপনারা কাল কটায় বেরোচ্ছেন? ভেবেছিলাম বেলায় স্টার্ট করব, কিন্তু আমাদের ট্যুর প্রোগ্রামটা সামান্য বদলে গেছে। মিতিন বলে উঠল, কাল আমরা স্ট্রেট আলেপ্পি যাচ্ছি না। সে কি? কুরুপ অবাক। কোথায় যাবেন তাহলে? আমাদের কাল একবার কোচি ফিরতেই হবে, একটা প্রবলেমে পড়ে গেছি। কি প্রবলেম? আর বলবেন না, আমাদের এবারের ট্যুরে শুধুই হ্যাজার্ড। আমার হাজব্যান্ডের যে ব্যাগটা মাটু পেট্টিতে ছিনতাই হলো, হুবহু একই রকম আর একটা ব্যাগ ছিল আমার জামাইবাবুর। উনি তো একটু আলাভোলা টাইপ, ব্যাগটা কোচিতে ফেলে এসেছেন, রেবতী ইন্টারন্যাশনাল হোটেলে। ওই লাল ব্যাগে অনেক টুকিটাকি জিনিসের সঙ্গে জামাইবাবুর ক্রেডিট কার্ডটাও রয়ে গেছে। বোঝেনি তো, আজকাল বেশি ক্যাশ নিয়ে কেউ বেরোয় না, সুতরাং ক্রেডিট কার্ডটা তো। কি কাণ্ড, ব্যাগটা হোটেলেই রয়ে গেল। ফেরত পাবেন? হ্যাঁ, হোটেলে ফোন করে দিয়েছি।
তার মানে সেই রেবতী ইন্টারন্যাশনালে ছুটবেন? না, জামাইবাবুর এক ছাত্র থাকে কোচিতে, তাকে বলে দেওয়া হয়েছিল, সে ব্যাগটা কালেক্ট করে নিজের জিম্মায় রেখে দিয়েছে। আমরা অবশ্য কোচিতে বেশিক্ষণ স্টে করব না। জামাইবাবুর ছাত্রকে বলা আছে সে ঠিক বিকেল 3টে ব্যাগ নিয়ে দরবার হল গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে। ব্যাগ তুলে নিয়েই আমরা চলে যাব আলেপ্পি। কাল 3টে? কুরুপকে ঈশ্বর চিন্তিত দেখালো। তার মানে কাল আপনাদের গোটা দিনটাই নষ্ট। সন্ধ্যের আগে আলেপ্পি পৌঁছানো হচ্ছে না তাহলে? কি করা যাবে বলুন, ভুলের খেসারত। ভেবেছিলাম এখান থেকে কোয়াট্টাম হয়ে বাঁয়ে আলেপ্পি ঘুরে যাব, এখন আবার ডাইনে উজান হয়ে কোচি গিয়ে আবার ফেরা। মাঝখান থেকে কন্যাকুমারিকা এবার হয়তো আর হলো না। ট্যুরে একটা দিন চলে যাওয়া মানেই তো প্রোগ্রামের 12টা। টুপুর অনেক কষ্টে সংযত রাখলেও ঠেলে ওঠা বিস্ময়কে। পার্থম এসেও মুখটাকে ভাবলেশীন করে রেখেছে। তবে তারাও যে ভেতরে ভেতরে চমকেছে এ টুপুর হলপ করে বলতে পারে। কালই মিতিন মাসির কথা শুনে মনে হলো ব্যাগ নিয়ে ভাবাভাবির প্রয়োজন নেই। পার্থম এসেও তো টাকা পয়সার টান পড়বে বলে অভয় দিয়ে রেখেছে, কিন্তু আজ কেন মিতিন মাসির গলায় অন্য সুর? নৈশাহারের পর আরও কিছুক্ষণ গল্পগুজব করলেন কুরুপ। ওঠার সময় কুরুপ বললেন, কোয়াট্টাম রুটে একটা ফাইন হিল রিসর্ট পড়বে, পিরামিড। আল্টিটিউড বেশি নয়, 3000 ফিট, তবে সিনিক বিউটি তাকিয়ে দেখার মতো। পারলে ওখানে একটু দাঁড়িয়ে যাবেন। মিতিন বলল, সেরকম একটা ইচ্ছে আছে বটে, তাই তো সকাল 7টার মধ্যে বেরোচ্ছি। 1-2 ঘন্টা পিরামিডে হল্টও করতে পারি। আপনিও তো সকালেই রওনা হচ্ছেন। কাক ভোরে, আমার অনেকটা রাস্তা। ইদুক্কি ডিস্ট্রিক্ট পার হয়ে ত্রিচুর ছুঁয়ে সেই পালাক্কাড় জেলা, ঘন্টা 10 তো লাগবেই। উইশ ইউ আ হ্যাপি জার্নি। সেম টু ইউ। ট্যুরের বাকি দিনগুলো আপনাদের নিশ্চিন্তে কাটুক। কুরুপকে বিদায় জানিয়ে ঘরে এসে শুরু হলো গোছকাজ। সারাদিনে যা যা বেরিয়েছে সহেলি একটা একটা করে তুলছেন। 3 শিশি বালিশের তেল কিনেছেন, যত্ন করে মুড়লেন প্লাস্টিকে, চালান করলেন সুটকেসের তলায়। মিতিন ব্যালকনিতে চাপা গলায় পার্থমেশ্বর সঙ্গে কি যেন আলোচনা চলছে। টুপুর ব্যালকনিতে আসা মাত্র থেমে গেল কথা। টুপুর আর কৌতূহল ধরে রাখতে পারল না। কেসটা কি বলো তো, কি হয়েছে? কিসের কি? মনে হচ্ছে কোনো গড়বড় আছে। আছে। আমরা নিশ্চয়ই শুধু ব্যাগ কালেক্ট করতে কোচি ফিরছি না? অবশ্যই না। তাহলে? মিতিনের ঠোঁটে চিলতে হাসি উকি দিয়েই মিলিয়ে গেল। তোর কি মনে হয়? আমার তো মনে হচ্ছে সামথিং রিলেটেড টু সিনাগগ। তুমি বোধহয় কেসটার কোনো সলিউশন পেয়েছ। গুড কেস। তোর ব্রেনে গ্রে ম্যাটার বাড়ছে। তার সলিউশনটা যে কি কিছু আন্দাজ করতে পেরেছিস? টুপুর মাথা ঝুলকলো। না। ঘরে গিয়ে ভ্যানিটি ব্যাগখানা নিয়ে এলো মিতিন। চেন খুলে ছোট্ট একটা দাবার ঘুঁটি বের করেছে। এটা কি? কালো বোড়ে। দাবা খেলায় বোড়ের পাওয়ার সবচেয়ে কম। আবার ওই বোড়েই কখনো কখনো এগোতে এগোতে মন্ত্রী বনে যায়। তখন কিন্তু তার ক্ষমতা অসীম, একাই কিস্তি মাত করতে পারে। কি বুঝলি? টুপুর অস্থির হলো। কেন হেয়ালি করছো মিতিন মাসি, খুলেই বলো না। সারা রাত শুয়ে শুয়ে ভাব। শুধু খেয়াল রাখিস কাল কিন্তু 6টার মধ্যে উঠতে হবে। বলতে বলতে পার্থকেও তাড়া লাগালো মিতিন। তুমিও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। রেলিংয়ে হেলান দিয়ে পার্থ কি যেন ভাবছিল। দূরমনস্ক স্বরে বলল, যাই। বেরোনো হয়েছিল সকাল সকালই, কিন্তু কোয়ার্টামের দিকে 3-4 কিলোমিটার গিয়েই চমক। দুম করে ম্যাথকে গাড়ি ঘোরাতে বলল পার্থ।
সাই সাই কুমিলে ফিরে ধরল মুন্নারের পথ। সেদিকেও গেল না বেশি দূর। পুট্টাডি নামে এক ছোট্ট জনপদ পার হবার পরই বাঁদিকের একটা রাস্তায় ঢুকে পড়ল কোয়ালিস। পার্থ ঘাড় ঘুরিয়ে মিতিনকে জিজ্ঞেস করল, কি এই রুট ঠিক আছে, চলবে? নো মুন্নার, নো কোয়াট্টাম, মধ্যিখান দিয়ে সুরুত গলে যাব। মিতিন বলল, পারফেক্টলি অলরাইট, তোমার ম্যাপ মুখস্থ করা সার্থক। অনেকক্ষণ ধরেই সন্দিগ্ধ চোখে পার্থ মিতিনের কাণ্ড কারখানা লক্ষ্য করছিলেন অবনী। বলে উঠলেন, তোমরা কি চাইছো বলো তো? একবার এই রাস্তা, একবার ও রাস্তা, আমরা ভায়া কোয়াট্টাম যাচ্ছি না কেন? আপনার শ্যালিকা নতুন রাস্তা এক্সপ্লোর করতে চায় অবনীদা, বলছে বাধা রুটে বেড়ানো আর ভালো লাগছে না। টুপুরের মোটেই বিশ্বাস হলো না কথাটা। গাল ফুলিয়ে বলল, পিনমেডও নিশ্চয়ই এই রুটে পড়বে না। হয়তো তার চেয়েও বেটার জায়গা দেখতে পাবি। ইদুক্কির জঙ্গল ছুঁয়ে যাব, পেরিয়ার নদী পার হব, পাহাড়, অরণ্য, কফি বাগান সবই পড়বে পথে। এই বা মন্দ কি? কেন শাক দিয়ে মাছ ঢাকছো পার্থ? অবনী বেশ অপ্রসন্ন। তোমাদের মতলবটা কি একটু ঝেড়ে কাশো তো। শুনবেনি, ঘাবড়ে যাবেন না তো? না শুনলেই কি টেনশন কমবে? আমি বলছি। মিতিন পার্থকে থামালো। শান্ত গলায় বলল, মাটুপেট্টির ঘটনার খলনায়ককে আমি পেরিয়ারে দেখেছি অবনীদা। সে কি রে? সাহেলি শিউরে উঠলেন। এমন সাংঘাতিক একটা খবর তুই চেপে রেখেছিস, পুলিশে জানাসনি কেন? বেড়াতে এসে বারবার ঝুটঝামেলায় যাবার দরকার কি? তার চেয়ে চুপচাপ কেটে পড়াই কি ভালো নয়? তাই বেছেও নিলাম একটা অড রুট, যে পথে ট্যুরিস্টরা সচরাচর আসে না। কোয়াট্টামের রাস্তায় গিয়েও গাড়ি ঘুরিয়ে দেখে নিলাম লোকটা আমাদের ধাওয়া করছে কিনা। লোকটা যদি কোনোভাবে টের পেয়েও থাকে আমরা আজ সকালে পেরিয়ার ছাড়ছি, তাহলেও আগে ভাগে গিয়ে পথে কোথাও ওয়েট করে তার আর লাভ হবে না। ওদিকে যদি বেচারা হাপিত্তেশ করে বসেও থাকে, আমরা এদিক দিয়ে থা। ঠিক বলছিস তো রে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মিতিন চোখ ঘোরালো। কি অবনীদা, এবার শাকের আড়ালে মাছ দেখতে পাচ্ছেন তো? অবনীর মুখে গাল ভরা হাসি। জব্বর ঘোড়া চালটা দিয়েছ কিন্তু। দাবা খেলা আমিও অল্প স্বল্প জানি অবনীদা। বটেই তো, তোমায় কি আমি হেলাফেলা করেছি কখনো? তাহলে এবার আজকের প্রোগ্রামটা একটু খুলে বলো তো। জানেনই তো, কোচি গিয়ে 3টের সময় সুনীলের কাছ থেকে ব্যাগটা কালেক্ট করব, তারপর যাত্রা টু আলেপ্পি। জার্নিটা খুব বেশি হয়ে যাবে না? তার চেয়ে আজ রাতটা কোচিতে থেকে কাল সকালে কোভালাম রওনা হতে পারি। আলেপ্পি তো পথেই পড়বে। দেখা যাক, আগে কোচিতে পৌঁছই তো। সুনীল কিন্তু কিছুতেই আজ আমাদের ছাড়তে চাইবে না, তুমি দেখে নিও। টুকিটাকি কথা চলছে। গাড়িতে ফিরে এসেছে আমোদে মেজাজ। গোয়েন্দা বোনের বুদ্ধির প্যাঁচে সম্ভাব্য শয়তানকে ঘাট থেকে ছেড়ে ফেলা গেছে জেনে সহেলিও নিশ্চিন্ত। ম্যাথু টেপ চালিয়ে দিল। বাজছে মালায়ালাম গান। তালে তালে মাথা দোলাচ্ছে সবাই। একমাত্র টুপুরের মনটাই যা একটু খচখচ করছিল। মিতিন মাসির যুক্তিগুলো অকাট্য, তবু সে যেন ঠিক পরিপাক করতে পারছে না। মাটুপেট্টির পাজি লোকটাকে কখন দেখল মিতিন মাসি? সে আর মা যখন মালিশ করাচ্ছিল সেই সময়ে কি দেখেছে রাস্তায়? লোকটাকে দেখেও ছেড়ে দেবে? এ তো মিতিন মাসির চরিত্রের সঙ্গে মোটেও মেলে না। যাই হোক, গানে গল্পে দিব্যি কেটে গেল রাস্তাটা। পথে একবার মাত্র দাঁড়ানো হলো পেরিঙ্গলে, তারপর 1:30টার মধ্যে সোজা কোচি। পেরিঙ্গলেই অল্প অল্প মেঘ ছিল আকাশে। গাড়ি যখন কোচিতে ঢুকলো, মেঘবাহিনীও সেখানে হাজির। জলীয় বাষ্পমাখা বাতাস ঝাপটা মারছে চোখে মুখে। সমুদ্রের মাথায় ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলক।
সিলর জেটির সামনে এসে ঝটপট সারা হলো দুপুরের খাওয়া দাওয়া। সুনীলের সঙ্গে মিতিন কথা বলে নিল মোবাইলে। তারপর 2:30 নাগাদ সদলবলে দরবার হল গ্রাউন্ডে। পার্কিংয়ে গাড়ি রেখে ঘন সবুজ মাঠটায় বসেছে টুপুরেরা। মেঘলা দুপুর, অথচ বৃষ্টি নেই। আবহাওয়া ভারী মনোরম। আজ ছুটির দিন নয়, লোকজনও বড় একটা নেই ময়দানে। দরবার হল সংলগ্ন শিল্প জাদুঘরটিও বন্ধ এখন, খুলবে সেই 3টের পরে। অনেকটা ফাঁকা জায়গা পেয়ে প্রাণের সুখে ছোটাছুটি শুরু করে দিল বুমবুম। পার্থ ঘন ঘন ঘড়ি দেখছিল। খানিকটা অসহিষ্ণুভাবেই মিতিনকে বলল, 3টে তো বাজতে যায়, এখনো সুনীলের দেখা নেই কেন? অবনী বললেন, ব্যস্ত হইও না, সুনীল অত্যন্ত পাংচুয়াল, সে কখনো টাইম ফেল করে না। কথাটুকু খসার যা অপেক্ষা। হঠাৎই টুপুর চেঁচিয়ে উঠেছে, ওই দেখো, ওই দেখো! চমকে তাকালো সবাই। গর্জন তুলে একটা মোটর বাইক ঢুকেছে গ্রাউন্ডে। আরোহীর কাঁধে অবনীর লাল ব্যাগ। কিন্তু কি আশ্চর্য, আরোহী তো সুনীল নয়। অবনী উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার, সুনীল অন্য কাউকে পাঠালো নাকি? ঠিক তক্ষুনি এক ভয়ঙ্কর কাণ্ড। মোটর বাইকের আরোহী সবে সিট থেকে নেমেছে, অমনি কোথা থেকে এক সাদা মারুতি তীব্র বেগে প্রবেশ করলো চত্বরে। লোকটার সামনে এসে ব্রেক কষল খচাং। পলকে দরজা খুলে বেরিয়ে এসেছে গাট্টা গোট্টা চেহারার একটা লোক। আরোহীর বুকে রিভলভার ঠেকিয়ে ছো মেরে কেড়ে নিল ব্যাগটা। তবে গাড়িতে ফিরতে পারল না। তার আগেই মাঠ ফুঁড়ে উঠে এসেছে জনা 4-5 লোক। মাঠেই ছড়িয়ে ছিটিয়ে বসেছিল তারা। ছুটতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে ছিনতাইকারীর ওপর। তাদের প্রত্যেকের হাতে উদ্যত রিভলভার। হাওয়া বেগতিক দেখে সাদা মারুতির চালক বিদ্যুৎ বেগে গাড়ি ঘোরালো, কিন্তু গেট অবধি গিয়েই তার যাত্রা শেষ। প্রবেশদ্বার আটকে দাঁড়িয়ে আছে পুলিশ বাহিনী। গোটা ঘটনাটা ঘটতে সময় লাগলো বড়জোর 20 সেকেন্ড। টুপুর চিত্রার পিতু। অবনী ফ্যালফ্যাল তাকাচ্ছেন। সহেলি কাঠ। বুমবুমের চোখ বড় বড়। দৌড়ে মারুতির সামনে গেল মিতিন। চালকের জানালায় গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ইয়োর গেম ইজ ওভার মিস্টার পিকেজি কুরুপ, অ্যালিয়াস মিস্টার সালভান, অ্যালিয়াস শ্রীমান মুথুস্বামী কিংবা মিস্টার আপ্যায়ন। হায় রে, এত চালাকি করেও সামান্য একটা টোপে আপনি ধরা পড়ে গেলেন। পীর মেরে আজ কটা অবধি ওয়েট করেছিলেন আমাদের আটকানোর জন্য? 8টা, 9টা, 10টা? টুপুর আর পার্থও ছুটে এসেছিল। টুপুর দেখলেও কোধে গনগন করছে মিস্টার কুরুপ। ভদ্রসভ্য মানুষের মুখোশ পড়া কুরুপের চোখ মুখ কি ভীষণ হিংস্র এখন। পার্থ বলল, কাল রাতে আমাদের ঘাড় ভেঙে প্রচুর খেয়েছ, এখন জেলে বসে লপসি খাও। শুধু লপসি কেন, গলায় ফাঁসির দড়িও পড়তে হতে পারে। সঙ্গে বিক্রমণের খুনটা আছে না? গেটের বাইরে একটা অ্যাম্বাসাডার দাঁড়িয়েছিল। সেখান থেকে নেমে এসেছেন সতীশ মেনন স্বয়ং, সঙ্গে সুনীল নালিয়াত। সতীশ হাত বাড়িয়ে দিলেন মিতিনের দিকে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার জন্যই এরকম একটা কুখ্যাত ক্রিমিনাল আজ ধরা পড়ল। মিতিন হেসে বলল, আমি তো নিমিত্ত মাত্র, ওদের ধরিয়ে দিল তো আমার জামাইবাবুর লাল ব্যাগ। এনিওয়ে, গ্রেট স্ক্রলটা ব্যাগ থেকে বের করে নিয়েছেন তো? বিলক্ষণ, ছাতা সমেত। কুরুপ সাহেবের 62টির রিভলভার খানাও যত্ন করে রাখবেন কিন্তু। ব্যালিস্টিক রিপোর্টে সম্ভবত প্রমাণ হবে ওই রিভলভারের গুলিতেই মারা গেছে সিনাগগের কর্মচারীটি। নিশ্চয়ই রাখবো, পরামর্শের জন্য ধন্যবাদ। মাঠে খাপটি মেরে বসে থাকা প্লেন ড্রেসের পুলিশরাই হাতকড়া পরিয়ে ভ্যানে তুলেছে কুরুপ আর তার সঙ্গীকে। পাশ দিয়ে যাবার সময় সাঙ্গাত্রীকে ভালো করে দেখল টুপুর। মুখ ভর্তি বসন্তের দাগ। সন্ধে নেমেছে মাট্টান চেরিতে। বৃষ্টি পড়ছে ঝিরঝির। জু টাউনের রাস্তা জলে কাদায় মাখামাখি।
তারই মধ্যে জোশ হেলেগুয়ার ঘর আজ উপচে পড়েছে মানুষের ভিড়ে। টুপুররা ছাড়াও আছে সুনীল, আছে সতীশ মেনন। মাট্টানচেরির থানা থেকে এসে গেছেন পিভি জর্জ। বেশ কয়েকটি ইহুদি প্রতিবেশী পরিবারও উজ্জ্বল মুখে জমা হয়েছে দরজায়। আর এমন একটা দিনে সাইমন পেরেজও যে উপস্থিত থাকবেন এ তো বলাই বাহুল্য। গ্রেট স্ক্রল ফিরে গেছে সিনাগগের দেয়াল সিন্ধুকে। বিশেষভাবে তৈরি একটা ছাতার বাটে গোপন ফাঁকে গোল করে গুটিয়ে রাখা হয়েছিল গ্রেট স্ক্রল। নেহাতি মামুলি চেহারার কালো ছাতা, তবে ডাটির নির্দিষ্ট স্থানে চাপ দিলে লম্বা রডটি খুলে যায়। তখন এই ফাঁপা রডে ক্যালেন্ডারের মতো কিছু ঢুকিয়ে দেওয়া মোটেই কঠিন নয়। জোশ হেলেগুয়া ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন অভিনব ছাতাটিকে। সতীশ মেননকে ছাতা ফেরত দিয়ে প্রশ্ন করলেন, কিন্তু ম্যাডাম, অনুমান করলেন কি করে এমন একটা ছাতার মধ্যে আমাদের পবিত্র পেন্টাডিউক রক্ষিত আছে? স্মিত মুখে মিতিন বলল, সত্যি বলতে কি আমিও আন্দাজ করতে পারিনি। মিস্টার মেনন যখন এখান থেকে জানালেন ব্যাগে দুটো ছাতা আছে, তখনই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। কারণ ব্যাগে দ্বিতীয় ছাতাটি তো থাকার কথা নয়। তবে হ্যাঁ, পবিত্র লিপিটাকে যে আমাদের ব্যাগেই চালান করা হয়েছিল এটা আমি কিন্তু কয়েকটা ঘটনা অনুধাবন করে নিশ্চিত হয়ে গিয়েছিলাম। কী রকম? অনেকগুলো সুতো পরপর জোড়া দিয়ে। যেমন চুরির দিন রাত্রিরেই আমার সন্দেহ হয় একটা অটোরিকশা হোটেল অবধি আমাদের ধাওয়া করছে, আপাতভাবে কোনো কারণ না থাকা সত্ত্বেও। পরদিন মুন্নারের পথ থেকে হোটেলে ফোন করার সময় খবর পেলাম ভোরবেলা আমরা বেরোনোর পরপরই কেউ একজন আমাদের খুঁজতে এসেছিল। কোচিতে সুনীল ছাড়া কেই বা আমাদের খোঁজ করতে পারে? কেনই বা করবে? মিস্টার মেনন কোনো কারণে এসেছিলেন কি? তাহলে তো তিনি পরিচয় দিতেন। আর দুজন সদ্য পরিচিত মিস্টার হেলেগুয়া এবং মিস্টার পেরেজেরও তো জানার কথা নয় আমরা কোন হোটেলে উঠেছিলাম। এরপর মুন্নার পৌঁছে সুনীলের সঙ্গে যোগাযোগ করে মারাত্মক সংবাদটি পেলাম। চুরির রাতেই রেবতী ইন্টারন্যাশনালের কাছাকাছি একটা অটোরিকশায় নাকি খুন হয়েছে সিনাগগের কর্মচারীটি। তখনই আমার মনে কেমন একটা খটকা জাগলো। তাহলে কি আমাদের ফলো করার সন্দেহটা অমূলক নয়? কিন্তু তখনও বুঝতে পারছি না কেন ফলো করবে। এরপর দুবার আমাদের ওপর অ্যাটেম্প্ট হলো। প্রথমবার মুন্নার ক্লাবে, দ্বিতীয়বার মাটুপেট্টি ড্যামে। আর দুবারই আক্রমণকারী টার্গেট লাল ব্যাগ। প্রথমবার চোর আকশি দিয়ে লাল ব্যাগটাই টেনেছিল। আর মাটুপেট্টিতে একটা লোক গাড়ি ভাড়া করে এসে স্পিড বোটকে 500 টাকা দিয়ে ভর দুপুরে একটা প্রায় ফাঁকা লাল ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে গেল। লোকটা আমার হাজব্যান্ডের ক্যামেরাটা স্বচ্ছন্দে টানতে পারত, কিন্তু নেয়নি। তার মানে হয় সে ভুল করে ছিনতাই করেছে, নয়তো সে লাল ব্যাগটাকেই চেয়েছিল। উইথ দ্য এক্সপেকটেশন লাল ব্যাগে অনেক মূল্যবান একটা কিছু আছে, এবং লোকটা মোটেই সাধারণ ছিনতাইবাজ নয়। তাহলে সে গাড়ি ভাড়া করে আসতো না। হ্যাঁ, গাড়িটা যে ভাড়ার তা আমি এক ঝলক নেমপ্লেট দেখেই বুঝে গেছি। তখনই আমি ভাবতে শুরু করলাম মূল্যবান জিনিসটা কি হতে পারে। মনে পড়ে গেল সিনাগগে দ্বিতীয়বার ঢোকার সময় জামাইবাবুর লাল ব্যাগখানা টিকিট কাউন্টারে ছেলেটার সামনেই রাখা ছিল। আর আমার হাজবেন্ডের ব্যাগটি আর জামাইবাবুর ব্যাগ হুবহু এক। এরপর তো দুয়ে দুয়ে চার করা এমন কিছু কঠিন নয়। টুপুর বলে উঠল, তার মানে তুমি বলতে চাও মিস্টার কুরুপ আর তার চেলা পার্থমেশ্বর ব্যাগটাকে বাবার ব্যাগ ভেবে বারবার হাতানোর চেষ্টা করছিল? অবশ্যই। ওরা তো কেউই কখনো দুটো ব্যাগ একসঙ্গে দেখেনি, এমনকি সিনাগগের ছেলেটাও না। ওরা জানবে কি করে তোর বাবা ব্যাগ হোটেলে ফেলে এসে ওদের জন্য একটা বিদঘুটে হেয়ালি তৈরি করে দিয়েছে? সতীশ মেনন তারিফে সুরে বললেন, যাই বলুন ম্যাডাম, কুরুপের মতো ক্রিমিনালকে আইডেন্টিফাই করাটা কিন্তু একটা মার্ভেলাস কাজ। মোটেই না। কুরুপ মশাই এত ভুল করেছেন, তাকে না ধরতে পারাই চরম বোকামি হতো।
শুনবেন তার গলতিগুলো? ভালো মানুষ সেজে যেচে আলাপ করার সময় নিজের পরিচয় দিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বলে। জানালেন তিনি নাকি জঙ্গলে জঙ্গলে ছবি তুলে বেড়াচ্ছেন, অথচ তার পায়ে সব সময় শৌখিন জুতো, যা মোটেই বনে বাদারে ঘোরার উপযুক্ত নয়। হতে পারে তার জঙ্গলের জুতো আর লোকালয়ের জুতো আলাদা, কিন্তু পরপর আরও কয়েকটা গণ্ডগোল যে উনি করে ফেললেন। মুন্নারে কফির টেবিলে বাঘের ঘ্রাণ শক্তি সম্পর্কে যে ভুল মন্তব্য করলেন, তাতেই বোঝা যায় বন্যপ্রাণী সম্পর্কে তার জ্ঞান কত। এর সঙ্গে আবার রাজস্থানে কস্তুরী মৃগ, উফ, হরিবল। এরপর লাঠির ডগায় আকশি লাগিয়ে মুন্নার ক্লাবে ব্যাগ চুরি করতে পাঠালেন, অথচ খেয়ালই করলেন না লাঠির গায়ে হোটেল ক্রিস্টাল প্যালেসের চিহ্ন জলজল করছে। লাঠিটা নেহাতি হোটেল ক্রিস্টাল প্যালেসের খাটের একটা ছত্রি। পেরিয়ারে তিনি গায়ে পড়ে আমাদের সঙ্গ নিতে রাজি হলেন। তার গাড়িতে পেরিয়ারে লেকে যাওয়ার সময় স্পষ্ট টের পেয়ে গেলাম তিনি আদৌ ইদুক্কির জঙ্গলে যাননি। টুপুর ফের জিজ্ঞেস করে বসল, কি করে বুঝলে? মুন্নারে লোকটা তোকে আর আমাকে গাড়িতে লিফট দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, কিন্তু এই জন্যেই তো বলি চোখ কান খোলা রাখ। মুন্নারেই আমি গাড়ির কিলোমিটারটা দেখে নিয়েছিলাম, এমনিই দেখেছিলাম, চোখে পড়ে গিয়েছিল। মুন্নার টু পেরিয়ার 106 কিলোমিটারের মতো রাস্তা, ভায়া ইদুক্কি হলে অন্তত 30 কিলোমিটার বেশি। অথচ পেরিয়ারে দেখলাম কুরুপের গাড়ি চলেছে মাত্র 116 কিলোমিটার। এর থেকে কি বোঝা যায়? এত প্রমাণ পাবার পরও লোকটাকে সন্দেহ হবে না? আর পেরিয়ারে ওর গাড়িতে বসে সবচেয়ে মোক্ষম প্রমাণটাও তো আমার হাতের মুঠোয় এসে গেল, দাবার ঘুঁটি। যে দাবা সেটটা তোর মেশোর লাল ব্যাগে ছিল, তার একটা কালো পণ পেলাম কুরুপের ড্রাইভিং সিটের ঠিক নিচে। সাঙ্গাত ছিনতাই করে আনার পর ব্যাগ হাতড়ে আসল জিনিসটা না পেয়ে পথেই ব্যাগটাকে পরিত্যাগ করেছিল কুরুপ, কিন্তু ঘাটাঘাটির সময় ওই বোড়েটি পড়ে যায় গাড়ির ভেতরে। গাড়ির ফ্লোর ম্যাটটিও কালো, বোড়েটাও কালো, তাই বেচারা আর নজরে পড়েনি। ব্যাস, তখনই আমার আর বুঝতে বাকি রইল না মাটু পেট্টির ঘটনার নাটের গুরুটি কে। পেরিয়ারের রেস্টুরেন্টে খবরের কাগজের রিপোর্টটা আরও বেশি নিঃসংশয় করে দিল। কুরুপ যে একজন ভালো গাইড ছিল, সেই পরিচয়ও তো আমরা পদে পদেই পেয়েছি, পাইনি? সতীশ মেনন বললেন, আপনার ফোন পাওয়ার পর থেকে আমি কিন্তু খুব চিন্তায় ছিলাম ম্যাডাম। যদিও কুমিল্লি থানায় ইন্টিমেশন পাঠিয়ে দিয়েছিলাম, তবু লোকটা যা খতরনাক, ভয় ছিল পথে না অ্যাক্সিডেন্ট কিছু ঘটিয়ে দেয়। দুশ্চিন্তা আমারও ছিল মিস্টার মেনন। মিতিন মাথা দোলালো। লোকটাকে চার এগিয়ে দিয়েও আমি স্বস্তিতে থাকতে পারিনি, বিশেষ করে লোকটা যখন আমাদের পীর মেরে থামার কথা বলল, তখন আরও বেশি সাবধান হয়ে গেলাম। জর্জ গোফে মোচড় দিতে দিতে এতক্ষণ শুনছিলেন সব। হঠাৎ মাথা ঝাঁকিয়ে বললেন, আমি তো আগেই বুঝে গিয়েছিলাম চুরিটা কোনো পাকা মাথার কাজ। এখান থেকে যে অটোটা ছিনতাই হয়েছিল, তার ড্রাইভারকে আমি কষে জেরা করেছিলাম। তার বর্ণনা মতোই তো আর্টিস্ট ছবি আঁকলো। মেনন সাহেবও বুঝে গেলেন 3 শয়তানের মধ্যে অন্যতমটি হলো টি জোসেফ, দ্য নটোরিয়াস অ্যান্টিক স্মাগলার। সতীশ বললেন, ঠিক কথা, আমরা ওকে খুঁজছিলামই, কিন্তু যাই বলুন, জোসেফ কাম কুরুপকে পাকড়াও করার কৃতিত্বটা কিন্তু পুরোপুরি ম্যাডামেরই। জোশ হ্যালেগুয়া বললেন, অবশ্যই, মাটন চেরির ইহুদিরা চিরকাল ম্যাডামের কথা স্মরণে রাখবে। সাইমন পেরেজ বললেন, আমার শুধু খারাপ লাগছে বিক্রমণের জন্য। লোভে পড়ে কি যে করে ফেলল, বেঘরে প্রাণ গেল ছেলেটার। কিন্তু একটা ব্যাপার আমি এখনো ক্লিয়ার হতে পারলাম না সাইমন। জোস দাড়িতে হাত বুলোচ্ছেন। শনিবারে চুরি করেও কেন গ্রেট স্ক্রল পাক্কা একটা দিন নিজের কাছে রেখে দিয়েছিল বিক্রমণ?
কেন আগেই পাচার করেনি? আপনার ধারণাটা সঠিক নয় মিস্টার হ্যালিগুয়া। চুরিটা শনিবার হয়নি। মিতিনের কথায় থতমত খেলেন জোশ হ্যালিগুয়া। তবে চুরি রবিবারেই হয়েছে। আমরা সন্ধেবেলা সিনাগগে ঢোকার জাস্ট আগে। সিনাগগে ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পরপরই সিকিউরিটি গার্ডদের কাজে সামান্য হলেও ঢিলেমি আসে। সেই সুযোগটাই ব্যবহার করেছিল বিক্রমন। প্রায় সঙ্গে সঙ্গে আমরা এসে পড়ায় এবং চুরিটাও আবিষ্কার হয়ে যাওয়ায় সে খুব নার্ভাস হয়ে পড়ে। যতই হোক, পেশাদার অপরাধী তো নয়, তাই ঘাবড়ে গিয়ে ছাতাখানা তড়িঘড়ি ঢুকিয়ে দেয় আমাদের ব্যাগে। সাইমন বললেন, ছাতাখানা হাতে নিয়ে পুলিশের সামনে এলেও তো কেউ বুঝতে পারতো না তার ভেতরে কি আছে। মিতিন বলল, সাহস পায়নি, লোভে পড়ে পাপ কাজ করে ফেলেছিল তো। জোশ বললেন, যেহোবা কখনোই অধর্ম বরদাস্ত করেন না। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এসে যে পাপ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। মিসেস জোশ বললেন, পেন্টাজিউক নিজেই নিজেকে রক্ষা করেছে। আরও কয়েকটা খুচকাচ কথা বলার পর সতীশ উঠে দাঁড়িয়েছেন। মিতিনকে বললেন, এবার যাবেন তো ম্যাডাম? ও শিওর। মিতিনের চোখ ঘড়িতে 8টা বাজে। এবার তো হোটেলের সন্ধানে যেতে হয়। অবনী বললেন, খোঁজাখুঁজির কি দরকার? রেবতী ইন্টারন্যাশনাল তো আছেই। কি বলো সুনীল? সুনীলের বাসনা স্যার সমেত টুপুররা আজ তার বাড়িতেই থাকুক। মিতিনের কেরামতিতে সে অভিভূত। খোদ ডিটেকটিভের মুখ থেকে এসে আরও তদন্তের গল্প শুনতে চায়। অবনী তাকে কোনো মতে ক্ষান্ত করলেন। সুনীলদের ছোট্ট বাড়িতে এতজন মিলে হামলা করার কোনো মানে হয়? জু টাউনের গলিতে গাড়ি রেখেছিল ম্যাথিউ। জোশ হ্যালিগুয়া, সাইমন পেরেজ সহ উপস্থিত ইহুদিরা এলেন কোয়ালিস পর্যন্ত মিতিনকে বিদায় জানাতে। ভারী কৃতজ্ঞ ভঙ্গিতে অনুরোধ করলেন আবার মাট্টানচেরিতে আসার জন্য। সতীশ মেননের জিপের পিছু পিছু রওনা দিল ম্যাথু। মশলাপট্টি পেরিয়ে এসে পার্থ বলে উঠল, একটা ব্যাপার খেয়াল করেছ? জোশ হ্যালিগুয়া কিন্তু প্রমাণ করে দিয়েছেন তিনি একজন সাচ্চা ইহুদি। কিভাবে? দুবার ওর বাড়িতে এলাম, একবারও চা পর্যন্ত খাওয়ালেন না। কি কিপটে বাস! অন্তত এবার তো রাবি মশাই আমাদের একটু আপ্যায়ন করতে পারতেন। পার্থর বলার ঢঙে হো হো হাসির ফোয়ারা উঠল। হাসতে হাসতে সুনীল বলল, কাল তাহলে আপনাদের কি প্রোগ্রাম? আলেপি না সোজা কভালাম? কোথাও না, আমি আর কোচি ছেড়ে এক পাও নড়ছি না। সত্যি স্যার? ইয়েস মাই বয়, ঢের হয়েছে, আমি আর চরকিবাজিতে নেই। সুনীলের মুখ খুশিতে উদ্ভাসিত। তাহলে তো খুব ভালো হয় স্যার। সকাল বিকেল সমুদ্রের হাওয়া খান আর বোট ভাড়া করে ইচ্ছে মতো এদিকে ওদিকে চলে যান। চাইলে আমরা সবাই মিলে একটা ছোট্ট কন্ডাক্টেড ট্যুরও নিতে পারি। পরিশমুড়ি পাহাড়ও দেখে আসব, যেখানে স্বয়ং সেন্ট টমাস এসেছিলেন সেই 52 খ্রিস্টাব্দে। তারপর যদি সময় পান। কথাকলি নাচ তো? অবনী হা হা করে হাসলেন। হা হা হা, এবার কি আর না দেখিয়ে ছাড়বে? সহেলি বললেন, আমার কিন্তু এবার কথাকলি নাচের মুখোশ চাই। হবে, তাও হবে। ইনফ্যাক্ট তুমি যাতে গুছিয়ে মার্কেটিং করতে পারো তাই ভেবেই তো থেকে যাওয়া। ক্রেডিট কার্ডও মিলে গেছে। নো চিন্তা, যত পারো টাকা ওড়াও। গাড়ি উইলিংটন পার হচ্ছে। অদূরে দেখা যায় কোচির মূল ভূখণ্ড। আলোর সাজে সেজে উঠেছে শহরটা। সমুদ্রে জমে থাকা জলে বিম্বিত হচ্ছে রোশনাই। কি অপূর্ব যে লাগছে এখন আরব সাগরের রানীকে। জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে হঠাৎই টুপুরের মনটা উদাস হয়ে গেল।
মানুষের লোভ যে কেন কলুষিত করে এই সুন্দর পৃথিবীটাকে, ভালো লাগে না, একটুও ভালো লাগে না। শেষ করলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতিন মাসির একটি উপন্যাস কেরালায় কিস্তিমাত। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।